নওশাদকে হারানোর জন্য যদি আমার ভাঙড়ে দাঁড়াতে হয়, সিটটা আমাকে ভাঙড়ে দেবেন। আমি দু একবার মিডিয়ার কাছে বলেছি, বিগত দিনের যে লড়াইগুলো ছিল সেই লড়াইতে এই লড়াইটা অনেকটা আমার ক্ষেত্রে সহজ। সন্ত্রাসের জন্য দায়ী যদি কেউ থাকে তার নাম নওশাদ সিদ্দিকী। এ হচ্ছে ক্ষমতা পিপাসু, ক্ষমতা লোভী। সততা এবং নিষ্ঠার প্রতীক যদি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছে। যে নোংরা খেলা বাংলাকে নিয়ে খেলছে, এটা অত্যন্ত নিন্দাজনক বলে আমি অন্তত মনে করছি। আমার রাজনৈতিক জীবনে কোনো কেস নেই। আমি পরশুদিন যখন নমিনেশন ফাইল করব, সেই ফাইলে আমাদের একটা এভিডেভিট দিতে হয়। সেই এভিডেভিটে আমার নামে কি অ্যাসেট আছে, আমার নামে কত কেস আছে, কত মামলা আছে, কনভিকশন আছে কিনা, এ টু জেড সব সেখানে একটা ডিক্লারেশন দিতে হয়। আপনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরেছেন রীতিমতো, যাতে আপনাকে ক্যানিং আনার হচ্ছে কুজোরও চিত হয়ে সবার ইচ্ছা হয়। এদের কথাবার্তা ঠিক তাই। আমি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলি তখন কথা এরা আমার পাশে বসেই ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ কথা বলে তখন ফোনটা বাইরে রেখে দিতে হয়। ফোনটা কাউকে ভিতরে নিতে যাওয়া হয় না। ছোট থেকে আমার রাজনৈতিক জীবনের 18 বছর ক্যানিং পূর্বের মানুষের আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে তাদের সঙ্গে খেলেছি, তাদের সঙ্গে মিশেছি, ওখান থেকে বড় হয়েছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। তিনি ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক। এবার তাকে ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে একেবারে টাফ ফাইটের মুখে ফেলা হয়েছে। কি একথা কি সত্যি? টাফ ফাইট বলে আমি কিছু বুঝি না। আমি এই ধরনের চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে ভালোবাসি। আমার রাজনৈতিক জীবনের এটাই মূল বিষয়। প্রথম দিন থেকে লড়তে 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 এই জায়গাটা এসেছি। আর এই লড়াইটা আমার কাছে সহজ, কারণ ভাঙনের মানুষের যে আশীর্বাদ দোয়া পাচ্ছি প্রতিদিন, ডে বাই ডে যেভাবে দল উজ্জীবিত হচ্ছে, কর্মীরা উজ্জীবিত হচ্ছে, আমার মনে হয়েছে বিগত দিনের যে লড়াইগুলো ছিল সেই লড়াইতে এই লড়াইটা অনেকটা আমার ক্ষেত্রে সহজ। কিন্তু আপনার বিরোধীরা তো বলছে, মানে ভাঙড়ে যারা আপনার বিরোধী, আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন, তো তাদের তো দাবি যে আপনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরেছেন রীতিমতো, যাতে আপনাকে ক্যানিং পূর্ব ফিরিয়ে দেওয়া হয়। দেখুন, বিরোধী যারা আছে এখানে, আপনি তো জানেন, কানারও কুজোরও চিত হয়ে সবার ইচ্ছা হয়। এদের কথাবার্তা ঠিক তাই। আমি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলি তখন কথা এরা আমার পাশে বসেই ছিল, না হলে এরা কি করে বুঝবে? হ্যাঁ, মানে এরকম কোনো ভিডিও তো মানে সত্যি মানে ভাইরাল হয়নি এরকম কোনো ভিডিও। মানে আপনি কি কোনো সেইটা ভিডিও তো করেছিলেন? একটা কাজ করুন না, যদি কোনো তথ্য থাকে ওরা দেখাক না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ কথা বলে তখন ফোনটা বাইরে রেখে যেতে হয়। ফোনটা কাউকে ভিতরে নিতে যাওয়া হয় না, এটা প্রথম বুঝতে হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা ছেলে, কর্মীদের নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে, কর্মীদের নিজের সন্তানের চাইতেও স্নেহ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললে নেতারা কর্মীরা উজ্জীবিত হয়, এটাই সবচাইতে বড় বৈশিষ্ট্য। আমি খুব কাছ থেকে ওকে দেখেছি। একজন নেতা হিসেবে একটা তার যে যোগ্যতার মাপকাঠি, আমি তো মনে করি এই মাপকাঠিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছে কিনা আমার জানা নেই। কোথাও গিয়ে কি এই যে এই আসনটা আপনাকে দেওয়া হয়েছে, কোথাও গিয়ে কি মানে ক্যানিং পূর্বে যারা যখন আপনাকে যখন প্রার্থী ঘোষণা করা হলো তখন তো অনেক বিক্ষোভ হয়েছে, অনেক মানে ওখানে টায়ার জ্বালানো, আগুন, মানে পরিস্থিতি উত্তপ্ত ছিল। তো সেখান থেকে কোথাও গিয়ে একটু চ্যালেঞ্জের মুখে পড়লেন বলে মনে হয় না? দেখুন, ক্যানিং পূর্বতে ওই মাটিতে আমি বড় হয়েছি। ছোট থেকে আমার রাজনৈতিক জীবনের 18 বছর ক্যানিং পূর্বের মানুষের আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে তাদের সঙ্গে খেলেছি, তাদের সঙ্গে মিশেছি, ওখান থেকে বড় হয়েছি। যে বিধানসভা গত লোকসভা নির্বাচনে 1,66,000 ভোটে লিডও পেয়েছি, তো সেখানে দাঁড়িয়ে যখন অন্য জায়গায় ক্যান্ডিডেট হচ্ছে, সাধারণ মানুষ তো আর সবটা জানে না। আমি দাঁড়াতে চেয়েছিলাম ভাঙড়ের সিটটা আমি নিজেই বেছে নিয়েছি। আজ থেকে 6 মাস আগে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে নওশাদকে হারানোর জন্য যদি আমার ভাঙড়ে দাঁড়াতে হয়,
সিটটা আমাকে ভাঙড়ে দেবেন। আমি দু একবার মিডিয়ার কাছে বলেছি যে আমাকে দিদির কাছে অনুরোধ করবো, ঐশী বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করবো যে আমাদের ভাঙড়ে টিকিট দেওয়া হোক। মানে আপনি তো ভাঙড়ের অবজারভারও ছিলেন। একদম, আমি একটাই কারণ, আমার এই দক্ষিণ চব্বিশ পরগনা, আমি ভূমিপুত্র, এই জেলা রাজনীতির সঙ্গে আমরা অতি সবসময় যুক্ত। তো যখন ভাঙড়ের মাটিতে একটা বিধানসভা মরুভূমিতে পরিণত হচ্ছে, একটা বিধানসভা শ্মশানে পরিণত হচ্ছে, একটা মানুষ হুগলি থেকে এসে ধর্মীয়ভাবে তৈরি করে মুসলমান ছেলেগুলোকে সমাজ বিরোধী বানিয়ে দিচ্ছে, তাদেরকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে লাগিয়ে দিয়ে তাদেরকে খুন করিয়ে দিচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে 5টা 10টা 20টা 50টা 100 করে কেস খাইয়ে তাদেরকে সর্বনাশ দিয়ে ঠেলে দিচ্ছে। তাই আমার মনে হয়েছে আমি একজন এই জেলার একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমারও একটা দায়িত্ব আছে, যে বহিরাগত এসে যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমি সেই মানসিকতা নিয়েই কিন্তু ভাঙড়ে ক্যান্ডিডেট হয়েছি। কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন যে একজন নটোরিয়াস ক্রিমিনাল আপনাকে উদ্দেশ্য করে বলছে এই ধরনের কথা, যে আপনি একজন নটোরিয়াস ক্রিমিনাল, আপনাকে ভোট দেবে না ভাঙড়বাসী। দেখুন, আমাকে আমার বিরুদ্ধে কোনো কথা বলার আগেও নিজেকে আয়নায় একটু মুখটা দেখে নিতে বলবো। আমার রাজনৈতিক জীবনে কোনো কেস নেই। আমি পরশুদিন যখন নমিনেশন ফাইল করব, সেই ফাইলে আমাদের একটা এভিডেভিট দিতে হয়। সেই এভিডেভিটে আমার নামে কি অ্যাসেট আছে, আমার নামে কত কেস আছে, কত মামলা আছে, কনভিকশন আছে কিনা, এ টু জেড সব সেখানে একটা ডিক্লারেশন দিতে হয়। তো পরশুদিন আপনিও দেখবেন আমার নমিনেশন ফাইল করার পরে যখন অনলাইনে আপডেট হবে, আপনি দেখবেন আমার নামে কোনো কেস নেই। আমি সারা জীবনে পুলিশ কোনো দিন আমাকে ডাকেনি, লোকাবে যাইনি, জেলে যাইনি, কোনো দিন কোনো প্রশ্নের মুখে পড়িনি। আমি নোটোরিয়াস ক্রিমিনাল হয়ে গেলাম। আর যে লোকটা কলকাতায় মস্তানি করলো, সেখানে পুলিশের মাথা ফাটালো, যে 42 দিন জেল খাটলো, যে একটা মেয়ের সঙ্গে অবৈধ 3 বছর ধরে অবৈধ মেলামেশা করলো, সে তার নামে ধর্ষণ কেস করলো, 17 জন উকিল তাকে হাইকোর্টে বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে এই ধরনের লোকেরা দাঁড়িয়ে তাকে বেল করালো, যার নেতৃত্বে আমাদের 4-4টে ছেলে আজকের ভাঙড়ে খুন হয়ে গেল, যার নেতৃত্বে 3টে আইএসএফের ছেলে ভোট গণনার দিনে আজকে তাদের পুলিশের এনকাউন্টারে মারা গেল, যার নেতৃত্বে একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো, একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো, একজন র্যাবকে অপহরণ করা হলো, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশের মাথায় লাঠি মারা হলো। সে নটোরিয়াস ক্রিমিনাল নয়, সে সাধু, আর আমরা নটোরিয়াস ক্রিমিনাল। সেটা ভাঙড়ের মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে। একেবারে সংবাদ শিরোনামে থাকে, সেই ভাঙড়ের সন্ত্রাস নিয়ে কি বলবেন এবার, মানে কি হতে চলেছে? আমি তো বললাম, সন্ত্রাসের জন্য দায়ী যদি কেউ থাকে তার নাম নওশাদ সিদ্দিকী। এ হচ্ছে ক্ষমতা পিপাসু, ক্ষমতা লোভী। এই ক্ষমতার জন্য নিজের সন্তানকেও বলি দিতে পারে, এই ক্ষমতার জন্য সে নিজের বাবাকেও মেরে দিতে পারে। 2021-এর আগে উন্নত দাবি যে 2021-এর পর উনি বিধায়ক হয়ে আসার পরই ভাঙড় শান্ত হয়েছে, তার আগে মোটেই না। ভাঙড়ের গণতন্ত্রকে, কণ্ঠটাকে রোধ করা হয়েছিল, গণতন্ত্রকে মেরে গলা টিপে মেরে দেওয়া হয়েছিল। 21 থেকে 23 গোটা ভাঙড় জুড়ে তোলাবাজি, দিনের বেলা জমিতে ঝান্ডা মারা, রাতের বেলা ডিল করা, দিনের বেলা দোকান বন্ধ করা, রাতের বেলা ডিল করা, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি লুট করা, ঘর লুট করা, পাওয়ার টিলার ভাঙা, ট্র্যাক্টর ভাঙা, এমনকি কারো কারো মেয়ের বিয়ে, সেই বিয়েতে সেগুলো লুট করা। এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল। আমরা প্রতিবাদ শুরু করি 2023 থেকে। কিন্তু ওরা একটা সিট পেয়ে ভাঙড়ে এত, মানে পুরো তৃণমূল কংগ্রেসের সরকার সেখানে একটা সিট পেয়ে এতটা অত্যাচার চালিয়েছে। দেখুন, দলের কিছু গাদ্দার তো আছে, যারা 2021 সালে যারা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছিল নিজেদের ক্ষমতার জন্য। অনেক ভিডিও ভাইরাল হয়েছিল এবিপি আনন্দ, 24 ঘন্টা, নিউজ টাইমে, আপনাদের চ্যানেলগুলোতে আমরা দেখেছি যে 1 কোটি টাকার বিনিময়ে প্রার্থী হতে চেয়েছিল আইএসএফের। ক্যানিং ভাঙড়কে হারানোর জন্য এই যে বুলবুল, যার কথা বলছেন, নামটা বলতে আমার ঘৃণা হয়, এই বুলবুলও চেষ্টা করেছিল। তার ভিডিও, তার অডিও এখন আমার কাছে আছে, সারা বাংলার মানুষ জানে। বলে এই গাদ্দারদের জন্য এই ঘটনা ঘটেছিল। আমরা প্রতিবাদ শুরু করি 2023 সাল থেকে, তারপরে এদেরকে আমরা অনেকটা থামাতে পারি, তা না হলে অনেক। গদ্দার বলছেন আরাবুল ইসলাম এবং কাইসার আহমেদ, এদের সমর্থনই তো আপনি একদিনকে আপনি জিতেছিলেন। কে 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 হরিদাস পালে? ওদের একটা ছাগলের দাম আছে, এদের দাম আছে?
ক্যানিং পূর্বের মানুষ আমাকে জিতিয়েছে। এরা কে হরিদাস পাল? নিজেদের জায়গাগুলো হারিয়ে দিচ্ছে, আর এরা ক্যানিং পূর্বে আমাকে জেতাচ্ছে। ভাঙড়ে এদের ছাড়া সম্ভব তৃণমূল কংগ্রেসের এগিয়ে যাওয়া? সম্ভব। 2024 সাল ব্যান্ডগুলো মুছে দিয়েছি, এরা নাকি নিজেরা ব্যান্ড বলে, ব্যান্ডগুলো তুলে দিয়েছি। যে বিধানসভায় লোকসভা নির্বাচনে 27,000 ভোটে লিড করেছি, যেখানে 42,000 ভোটে আইএসএফের থেকে আমরা এগিয়ে আছি। এই ব্যান্ডগুলো না থাকার ফলে, একটা ব্যান্ড ছিল জেলে আর একটা ব্যান্ড ছিল তলে, দুজনা তো বেইমানি যা করার করেছে, তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে জিতেছে। আর যাদের নাম করছে, এদের নাম না করাটাই ভালো। এদের কোনো মূল্য আছে মানুষের কাছে? এদের কোনো অস্তিত্ব নেই। এরা একটা কাজ করতে পারে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু টাকা খরচ করে তৃণমূল কংগ্রেসের কিছু ভোট কাটতে পারে। এদেরকে নেতা বলে গণ্য করা যায় না। এরা হচ্ছে অধম। দাদা, তৃণমূল কংগ্রেসের একটা অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাকি টাকা দিয়ে প্রার্থী হতে হয়, মানে টিকিট কিনতে হয়, মানে এটা কি সত্যি? এইটা যারা বলে তারা সবচেয়ে বড় মূর্খ এই পৃথিবীতে। তারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে টাকা দিয়ে প্রার্থী হয় না, এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমরা তো 16 সাল থেকে প্রার্থী হয়েছি, কাউকে চা খাওয়াতে হয়নি। এটা যারা বলে হতাশা থেকে বলে, দুর্বলতা থেকে বলে। তাদের নিজেদের হয়তো এটাই হচ্ছে কালচার, এটাই হচ্ছে প্র্যাকটিস, তাই তারা এই ধরনের কথা বলে। তা না হলে এই ধরনের কথা বলতেই পারে না। একটা এক্সাম্পল দেখান না, যারা বলে টাকা দিয়ে প্রার্থী হচ্ছে, টাকা নিয়ে প্রার্থী করছে, একটা এক্সাম্পল দেখান আপনি। কিন্তু দাদা, আপনাদের এই, যারা টিকিট পায়নি তারাই তো বলেছেন যে টাকার কাছে হেরে গেলাম, এরকমও কথা শুনতে মানে সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এখন যারা বিভিন্ন জেলায়। যারা টিকিট পায়নি হয়তো ক্ষোভে দুঃখে হয়তো সে দুটো কথা বলতে পারে। এই কথার কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী সারা ভারতবর্ষে নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা সারা ভারতবর্ষে নেই আমার নজরে। যতই বলুন অমিত শাহ, নরেন্দ্র মোদী থেকে শুরু করে যতই রাজনাথ সিংরা থাকুক না কেন, সততা এবং নিষ্ঠার প্রতীক যদি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছে। আপনি বলুন না, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ কত কিছু লাগিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার বাবা, তার মা, তার ভাই, তার স্ত্রী, তার শালিকা, তাদের বিরুদ্ধেও লাগিয়ে দিল। আজ পর্যন্ত কোনো প্রুফ করতে পেরেছে? কোনো 1 টাকা প্রুফ করতে পেরেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছে, যদি 1 টাকা প্রমাণ হয় আমি নিজে ফাঁসির মঞ্চ করে ফাঁসি চড়বো। আজকে বলুন, এটা প্রতিহিংসা রাজনীতি, নোংরা খেলা হচ্ছে। দাদা, আপনি আজকে দেখলাম যখন মিছিল করে পথসভাটা করলেন, সেখানে মোদিজি, প্রধানমন্ত্রী এবং অমিত শাহজির নামে মানে একেবারে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে অনেক বিরুদ্ধে কথা বললেন। তো ভয় লাগছে না কোথাও? কেন্দ্রীয় এজেন্সি তো সবসময় আপনাদের তরফ থেকে বলা হয় লেলিয়ে দেওয়া হয়। শোনো, আমাদের কেন্দ্রীয় এজেন্সি যাই করুক না কেন, ওরা প্রতিহিংসা রাজনীতি করে, কিন্তু আমাদের কণ্ঠটাকে রোধ করা যাবে না। সিবিআই দিয়ে, ইডি দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে আমাদের কণ্ঠ রোধ করতে পারবে না। এবং যেভাবে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা একজন দেশের প্রধানমন্ত্রী যে নোংরা খেলা বাংলাকে নিয়ে খেলছে, এটা অত্যন্ত নিন্দাজনক বলে আমি অন্তত মনে করছি। মানে সেই জন্য মানে ভয় নেই কোথাও কেন্দ্রীয় এজেন্সি যদি কিসের জন্য ভয়? ওরা কি- আপনাদের দলের থেকে তো অনেক নেতাই বিজেপিতে গিয়ে জয়েন করেছে এবং আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ওয়াশিং মেশিন। এরা হচ্ছে সবচাইতে বড় কাপুরুষ। এ কাপুরুষ না হলে এটা অন্য দলে গিয়ে নাম লেখায় না। এই কাপুরুষদের আমি অন্তত ঘৃণা করি। যতদিন রাজনীতি করব, চোখে চোখ রেখে কথা বলবো, চোখে চোখ রেখে লড়াই করব। তাতে করে আমাদের জীবন যদি চলে যাবে, কিন্তু আমাদের গলা কেটে ফেললেও বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বেরোবে। এটা অন্তত ওদের মনে রাখা উচিত। নওশাদ সিদ্দিকী, আরাবুল ইসলামরা বলছেন যে শওকত মোল্লা বোমার রাজনীতি করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন আইএসএফ কর্মীর বাড়ির পেছনে বোমা রেখে আসা এবং কেস খাওয়ানোই ওনার কাজ। মানে কি বলবেন? এটা যাদের প্র্যাকটিস আছে তারাই বলে, আমাদের তো এটা তো মনে হয় না খুব একটা। আর এই লাস্টে যার নাম বললে ওর নাম আর বলবেন না প্লিজ। কি একটা পচা লোক, তার সম্পর্কে কথা বলে কি করব? যে সরাসরি মঞ্চ থেকে ওপেন নেতা মানে কর্মীদের, আমাদের দলের লোক নেতাদের গালাগালি করে, তার সম্পর্কে দেখতে ঘৃণা হয়। আমার কাজ ওর ক্যানিং পূর্ব থেকে শেষ বয়সে একটা এমএলএ হওয়ার চেষ্টা করছে, ওকে ক্যানিং পূর্ব থেকে একটা উপহার দেওয়া, হারের উপহার, হারের মালাটা পরানো, এটাই হচ্ছে আমার কাজ। যে মালায় হয়তো জামানত জব্দ হওয়ার মতো কিছু ফুল থাকবে,
সেটা সেই তৃণমূল কংগ্রেসের সেই ক্যানিং ধরনের পূর্ব সাজানো বাগান বলি কি এটা সম্ভব হতে পারে? দেখুন, আমরা ক্যানিং পূর্ব বলি আর ভাঙড় বলি না, আমি দুটো জায়গার কথা বলছি। আজকে বলে নিচ্ছি, লিখে নেবেন, দুটো জায়গায় হারবে ওরা। মানুষকে আজ বোকা বানানো যাবে না। মানে সেই তাহলে আইএসএফ এর একটা সিট ছিল, সেটাও কি যেতে বসেছে বলছেন? আমি সেটা আজকের তো মিছিল একটা গ্রাম পঞ্চায়েতের মিছিল, এটা তো কোনো ব্লকের মিছিল নয়। একটা মিছিলে দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ততা, একটা জিনিসের মা বোনেদের উচ্ছ্বাস। রাস্তাঘাটের মানুষের সঙ্গে কথা বললে, অটো চালক, টোটো চালক, ভ্যান চালক, শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত, ক্ষেত মজুর, এদের সঙ্গে কথা বললে আমরা বুঝতে পারি যে তারা কি বলতে চাইছে। ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতছে, এটা আমি এক কথা বলবো, ভাঙড় তৃণমূল। ভাঙড় থেকে আপনি জিতে আসলে ভাঙড়ের মানুষ আপনাকে পাবে সহযোগিতায়? আমি তো এই জেলার সন্তান, ভাঙড় আর ক্যানিং আলাদা নয়, এখান থেকে ঢিলচড়া দূরত্বে আমার বাড়ি। আমি আজ 2.5 বছর এই ভাঙড়ের মাটিতেই পড়ে আছি। 2.5টা বছর ধরে দেখুন, আমার রাজনৈতিক জীবনটা কোনো বিলাসিতার জীবন নয়। আমার রাজনৈতিক জীবন 23 বছর আমি জনপ্রতিনিধি। 5 বছরে পঞ্চায়েতে ছিলাম, 8 বছর পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলাম, 10 বছর এমএলএ, আবার এখন প্রার্থী। 23 বছরে দুপুরে কোনোদিন বাড়ি ভাত খাইনি। ক্যানিংপুরের মানুষের জন্য লড়াই করেছি। সকালে 7টায় বেরিয়েছি, রাত 12টায় ফিরেছি। কোনো দিন নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবিনি। এই 23 বছর কোথাও বেড়াতেও যাইনি। আমি সবসময়ের জন্য চেষ্টা করেছি আমার নিজের সবটুকু উজাড় করে দিয়ে মানুষের জন্য কাজ করা। এবার আমার লক্ষ্য হচ্ছে ভাঙড়। কিন্তু এই লক্ষ্য যখন ভাঙড়, এখানে গিয়েই আমার প্রশ্ন যে হচ্ছে আপনাকে, আজকে আরাবুল ইসলাম এক বড় কথা বলে দিয়েছে একদম। তিনি বলেছেন যে আপনারা নাকি 100 বুথে তৃণমূল কংগ্রেস এজেন্টই দিতে পারবে না, যেটা আমরা শুনেছি আপনাদের মুখ থেকে। বিজেপির হয়ে আপনারা এই কথাটা বলেন। আমি এর জন্য ওকে ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম করছি যেই ধরনের কথা বলার জন্য। তাহলে রিগিংটা কারা করবে, সন্ত্রাসটা কারা করছে? আমাদের লোক যদি এজেন্ট না হতে পারে, তার মানে এদের মুখ আর মুখোশটা দিনের পর দিন খুলে যাচ্ছে মানুষের কাছে। আমি ওদেরকে বলবো, যদি এজেন্ট ফেজেন্টের দরকার হয় আমাদের সঙ্গে কথা বলতে, কোনো অসুবিধা নেই, সব ধরনের ব্যবস্থা করে দেবো। মানে আপনি তাহলে কি বলছেন, মানে আইএসএফ এজেন্ট দিতে পারবে না? আমি বললাম, লোক খুঁজে পাবে না, নেই। কিন্তু ওরা তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের বিরুদ্ধে বলে দিচ্ছে যে 100 বুথে নাকি এজেন্টই দিতে পারবে না। মানে এটা কোন জায়গা থেকে এই কথাটা বলার? হয়তো সংগঠনটা বিশাল শক্তিশালী করে ফেলেছে রাতারাতি। রাস্তায় যখন লোকজন যাচ্ছে ওনার গাড়ি, তখন দেখলাম রাস্তার দুই ধারে প্রচুর লাখে লাখে মানুষ দাঁড়িয়ে আছে, এই আত্মবিশ্বাসে বলছে। মানে এটা কি সত্যি? মানে তাহলে একেবারে মানুষ না থাকলে ছাগল আছে, কুকুর আছে, গরু আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আশেপাশে দেখে দেখে যাচ্ছে, এই আত্মবিশ্বাসে বলছে। আমার মনে হয় শেষ পর্যন্ত এদের তো, এরা একটা হাত ঘাড়ে দেয় আর একটা হাত পায়ে দেয়, মানে এদের কালচার হচ্ছে এইটা। সুযোগ পেলে ঘাড় ধরবে, আর সুযোগটা যখন সমস্যা হবে পায়ে ধরবে। এদের কালচার হচ্ছে এটা। এরা আজ বলছে এজেন্ট দেওয়ার কথা, তৃণমূল দিতে পারবে না, কাল হয়তো আমাদের কাছকে দরবার করে বলবে কিছু লোক দাও, আমরা এজেন্ট দিই। মানে এরকম হতে পারে? সত্যি সম্ভব, সবই সম্ভব। তাহলে কোথাও গিয়ে যদি ক্যানিং পূর্বে আরাবুল ইসলাম যেতে, তাহলে আবার তৃণমূলে ফিরতে পারেন? এটা এ জন্মে আর হবে না। এটা যদি নেক্সট জন্মে যদি আসে, তখন হয়তো ওই নামটা থাকবে না, হয়তো বুলবুল চুলচুল এরকম কিছু থাকবে। ও তখন কি হয় বলতে পারবো না, এই জন্য হবে না।